হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটি যেহেতু রবিবার, তাই প্রতিদিনের মতন সকালটা আর অনেকটা আগেই শুরু করিনি। ওই 6টা নাগাদ উঠেছিলাম, তারপরে বাসি কাজকর্ম সেরেছি, আর তারপরে স্নান করেছি। আর এই যে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কেচে দিয়েছি আর এখন মেলে নিচ্ছি। আর এদিকে জামা কাপড় মেলে দিয়ে ওইদিকে না হাজব্যান্ডও উঠে গেছে, তাই আমার আর হাজব্যান্ডের জন্য আগে চাটা বসিয়ে দেবো। আর ওইদিকে বিস্কুটের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তাই কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম চা করার আগে এটা রিফিল করে নেবো, তারপরে চাটা বসিয়ে নেবো। কারণ হাজবেন্ড ওইদিকে ব্রাশ করছে, একটু তো সময় লাগবে, সেই সুযোগে এই কাজটা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না এইরকম মেরি বিস্কুটই বেশিরভাগ খাওয়া হয়। সবাই মেরি বিস্কুটটা খেতেই বেশি পছন্দ করে। এক আধ দিন বেকারি বিস্কুট আনা হয়, যেটা আমি খুব ভালোবাসি, কিন্তু রেগুলার না বেকারি বিস্কুট খাওয়াটাও শরীরের পক্ষে ভালো না, যেহেতু অনেকটা ময়দা বা ভেজে বানানো হয়। সে কারণে এই রকম মেরি বিস্কুটই কিন্তু আমাদের বাড়িতে সবসময় চলে। আর এই দেখো, কথা বলতে বলতে এদিকে 2 কাপ চা হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের জন্য। আর ওইদিকে চা খেতে খেতে তোজো উঠে পড়েছে। জানো তো, এই ছুটির কদিন ওকে আর ডাকতে হচ্ছে না, একাই উঠে পড়ছে। কিন্তু কি হয় বলো তো, যখন স্কুল থাকে তখন তাকে ডেকে ডেকে তুলতে হয়। বাচ্চাদের বোধহয় এরকমই হয়। সবার সাথে কি তোমাদের এরকম হয়? অবশ্যই জানিও। আর এদিকে তোজো উঠে ব্রাশ করতে গেছে, হাজবেন্ডও বাজারে চলে গেছে, আর এদিকে আমি চলে এসেছি সোজা বিছানাটা গুছিয়ে নিতে। আজকে যেহেতু রবিবার করেই তো বিছানার চাদর চেঞ্জ করি, তবে আজ অবধি আর অপেক্ষা করতে পারিনি। বিছানার চাদরটা না কালকেই চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে দেখো, এই বিছানার চাদরটা না কি জানি এখন এরকম ভীষণভাবে চাদর কুঁচকে যাচ্ছে, তাই আবার সমস্ত কিছু বিছানা থেকে নামিয়ে চাদরটা ভালো করে টান করে পেতে নিচ্ছি। আর তোমরা তো জানোই, সাদা চাদরের ওপর আমার একটা ভীষণ দুর্বলতা কাজ করে। কি বলতো, সাদা চাদর বিছানায় পাতলে না ঘরটাও ভীষণ আলোকিত হয়ে যায়, মনে হচ্ছে পুরো ঘরে একদম আলো আলো। আর সাদা চাদর পাতলে না ঘরটা ভীষণভাবে ফুটে ওঠে। সেই জন্য আমি সাদা চাদর সব সময়ের জন্য পছন্দ করি বিছানায় পাততে। যদিও বা নোংরা হয়, ঘরে বাচ্চা আছে, তবুও কিন্তু আমি পাতারই চেষ্টা করি। আর সাদা সব কিছুই আমার ভীষণভাবে প্রিয়। আর লাইট কালারটাতেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখবে আমি কিন্তু খুব ব্রাইট কালারের কোনো জামা কাপড় পরতে একদমই পছন্দ করি না। যতটা হালকা কালার হয় ততটাই বেশি পছন্দ করি। আর এদিকে কথা বলতে বলতে আজকে ঘরের যেই সমস্ত ফার্নিচারগুলো আছে ওগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নেব। ডাস্টিং কিন্তু আমার প্রতি 2 দিন ছাড়াই করা হয়, তবে সেই কাজগুলো সব সময় আর ভিডিওতে শেয়ার করা হয় না। কারণ এই কাজগুলো যে নির্দিষ্ট সময় করি সেটা তো নয়। যখন আমার সময় সুযোগ হয় তখনই কিন্তু আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নিই, তাতে ঘর বাড়িতেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, কেমন আছো দিদি? আমরা ভীষণ ভালো আছি গো। তুমি কেমন আছো? তোমার শরীরটা খারাপ করেছিল, তো এখন কেমন আছো অবশ্যই জানিও। আর তুমি জিজ্ঞেস করেছিলে আমার রান্নাঘরে ওটা কার ছবি। আমি তো এই প্রশ্নের উত্তর আমি অনেক কাউকে প্রতি মুহূর্তে দিয়ে থাকি। আসলে রান্নাঘরে আমার কিন্তু ওটা সারদা মাতার ছবি থাকে। আসলে কোথাও আমি শুনেছিলাম এরকম পা লেচা অবস্থায় যে সারদা মা হয়, সেটা যদি রান্নাঘরে রাখা হয় তা নাকি অন্নপূর্ণা ভগবানের সমান হয়, আর সেটা রাখাও নাকি ভীষণ ভালো। সেই জন্য এটা আমার বিয়ের পর থেকে কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি। আর এটা যে শুধু আমি করি সেটা নয়, আমি কিন্তু আমার চোখে দেখা অনেকের বাড়িতে গিয়ে এরকম রান্নাঘরে সারদা মায়ের ছবি কিন্তু দেখেছি। অনেকেই হয়তো সেটা জানো না, তো আমি যদি না বুঝাতে পারি তোমাদের, তোমরা একটু ইউটিউবে দেখতে পারো। ওখানে কিন্তু ক্লিয়ারভাবে সমস্তটাই বুঝিয়ে দেয় যে কেন রাখা হয় সারদা মায়ের ছবি রান্নাঘরে। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার যে টিভিটা ছিল টিভিটাকেও ভালো করে মুছে নিয়েছি, সাথে যে হোম থিয়েটার ছিল সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা এই আলমারিটা পরিষ্কার করে নিতে। আর আমার ঘরে যেই সমস্ত ফার্নিচারগুলো তোমরা দেখতে পাও সমস্তটাই কিন্তু আমার বিয়েতে পাওয়া। এই ঘরে আমার বিয়ের আগের কোনো ফার্নিচার নেই, কারণ এই ঘরটাই কিন্তু আমার বিয়ে ঠিক হওয়ার পরপরই করা হয়েছিল, শুধু আমি থাকবো বলে। তো সেই জন্য এই ঘরে সমস্ত আমার বিয়ের ফার্নিচার দিয়ে সাজানো। আর অনেক দিন ধরে ইচ্ছে ড্রেসিং টেবিলটা চেঞ্জ করব, তবে হয়ে উঠছে না। আর চেঞ্জ যখন করব মনস্থির করেছি, তখন সেটা একটা না সমস্তটাই সম্পূর্ণভাবে চেঞ্জ করব। তো দেখা যাক কবে কি করতে পারি। আমাকে এই ক্ষেত্রে
মিতালি দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে ভগবান, খুব তাড়াতাড়ি কৃপা করবে। এই কথাটা শুনে না সত্যি একটা পজিটিভ মানে ভাইবস কাজ করে আমার মধ্যে। দেখবে মানুষ যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে, তখন যদি কারোর সাইড থেকে একটু পজিটিভ রেজাল্ট পায় বা পজিটিভ কিছু চিন্তা ভাবনা পায়, নিজের মধ্যেও কিন্তু পজিটিভিটিতে ভরে থাকে। মনে হয় ভগবানের দূত হয়ে তুমিই আমার সাথে কথা বলছো। তোমার কথা যেন সত্যি হয় দিদি, সত্যি হলে আমার থেকে খুশি হয়তো পৃথিবীতে আর কেউ হবে না, জানো তো। আর এদিকে কথা বলতে বলতে সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। এই ঘরটা তো জানোই খুব একটা নোংরা বলতে, এই ঘরটা তো শুধুমাত্র ব্যবহার করা হয় ওই সকালে চা খাওয়ার ক্ষেত্রে, আর বাচ্চারা যদি পড়াশুনো করা হয় মানে পড়াশুনো করে সেই কারণে, আর তাছাড়া জামা কাপড় গোছানো বা জামা কাপড় রাখাতে। তো এই ঘরটা খুব একটা বেশি নোংরা হয় না, বিশেষ করে তো খাটটা নাই। তো তবুও আমি যেহেতু প্রতি সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি, তাই এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে নিই, কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ভীষণ ভালোবাসি। যার জন্য আমি কিন্তু এই ঘরের বিছানার চাদর বা ঘরের যে সমস্ত ফার্নিচার থাকে, হতে পারে খুব মানে সাধারণ ফার্নিচার, একদমই পুরনো হয়ে গেছে, তবুও আমি যতটা পারি চেষ্টা করি এগুলোকে নিজের পরিশ্রম নিয়ে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রাখতে। আর এখন চলে এসেছি সোফাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আগে সোফা কভারটা নামিয়ে নিয়েছি, তারপরে সোফাতে যেই জিনিসগুলো রাখি সেগুলো নামিয়ে সোফাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলতো, স্টিলের সোফা না একটু যদি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মোছা যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর তারপরে সোফা কভারটা ভালো করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে এখন পেতেও নিচ্ছি। আর ওইদিকে তোজো দেখলে তো দুষ্টুমি করেই চলছে। আর আমি এই কাজগুলো সেরে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। আসলে আমি চেষ্টা করি একটার পর একটা কাজ গুছিয়ে নিতে, তাহলে আমার কাজ করতে অনেকটাই সুবিধে হয়। আর এই দেখো বাজার থেকে আজকে এরকম সবজিপত্রই আনা হয়েছিল, কারণ আজকে হবে আমাদের বাড়িতে নিরামিষ, সেই কারণেই এরকম সবজি আনা হয়েছে। আর আমার বাড়িতে কিন্তু এক সপ্তাহ সবজি যে স্টোর করে রাখবো সেটা কিন্তু হয় না, কারণ কি বলতো, জানোই তো আমার হাজব্যান্ড প্রাইভেট ফার্মে চাকরি করে, স্বল্প ইনকাম। তো আমরা মনে করি কি, যদি কোনো টাকা আমাদের ঘরে এক সপ্তাহ বা এক মাসের জন্য আটকে থাকে, সেটা কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে খুব অসুবিধের কারণ। তাই জন্য আমরা রেগুলারের বাজার হাটটা রেগুলারই করে থাকি, শুধু মাসকাবারিটা 15 দিনের জন্য তোলা হয়। আর এদিকে প্রথমে আমি একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে না একটু পোলাও রান্না করব। তাই জন্য পোলাওয়ের চালটা ভালো করে ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু গোবিন্দভোগ চাল সেটা তো আর ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না, ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে ওর মধ্যে একটু ঘি, নুন, হলুদ, চিনি আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন বাকি রান্নাগুলো সেরে নেব। স্বামীর অল্প ইনকামে মাসের 30টা দিন চালাতে আমি যেভাবে সংসারের বাজার হাট বা রান্নাবান্নাগুলো করে থাকি, সেগুলোই কিন্তু প্রতিনিয়ত আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আসলে আমাদের মতন গৃহিণীরাই যদি একটু বুদ্ধি করে সংসারটাকে না চালায়, তাহলে তো আমাদের সংসারটা আর সুন্দরভাবে হয়ে ওঠে না, তাই না? তাই আমি চেষ্টা করি সংসারটা গুছিয়েও যেমনভাবে রাখি, সেরকমভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের নানা দিক চালাতে, তাহলে কোথাও গিয়ে মাসের শেষে একটু হলেও কিন্তু আমরা সেভিংস করতে পারি। আর আমাদের জন্য সেভিংসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, কারণ এখনও তো আমাদের সংসারে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ পড়েই রয়েছে, আর তাদের ভবিষ্যতের দিকে তাকিয়েই কিন্তু আমাদের চলা, তাই নয় কি? তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে এসেছি, আজকে একটু শাহি আলুর দম করছি। তো আলুর দমে সেরকম কিছুই দিইনি, প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি, আর তারপর সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে তিলের পেস্ট আর একটু দিয়েছিলাম চালমগজ পেস্ট। যেহেতু পোস্ত আর কাজুর অনেকটা দাম, সে কারণে কিন্তু আমি রান্নাতে এরকম তিল আর চালমগজই ব্যবহার করে থাকি। আর সেটা দিয়ে সেই মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর একটা ভাজা মশলা হিসাবে আমি গোটা জিরে, ধনে আর গরম মশলা ভেজে নিয়েছিলাম, সেটাই একটু হালকা হাতে আমি ক্রাশ করে নিয়েছিলাম। আর ওই মশলা দিয়ে সম্পূর্ণ রান্না, নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। আর তার সাথে করব একটু পনির। কি বলো তো, নিরামিষ দিনে না একটু পনির যদি না হয়, তোজো খেতে ভীষণ সমস্যা করে। ওর হয়তো আমিষের মাছ, মাংস, ডিম প্রয়োজন নয়, কিন্তু নিরামিষে একটু পনির হলেই ওর হয়ে যায়।
আজকের দিনটা নিরামিষ রান্না করতাম না। হাজবেন্ড বলল আজকে তো নন্দ উৎসব, যদি তুমি পুজো করতে নন্দ উৎসব তো উদযাপন করতেই হতো, তাই কোনোভাবেই যদি না করা হয়, কিন্তু আমরা তো আর গায়ে উপোসটা বা নিয়মটা ভাঙতে পারি না, সেই কারণে আজকে নিরামিষই রান্নাবান্না করো। আমি কোথাও গিয়ে মনে করলাম না, তার কথার তো যুক্তি আছে, তো সেই জন্য নিরামিষই রান্নাবান্না করলাম। আর এখন না জানো তো, টানা যেহেতু নিরামিষ খাওয়াই হচ্ছে, এখন আর নিরামিষ খেতে প্রবলেম হয় না, নিরামিষটা আমরা বেশ ভালো খেতেই পারি। ভাবছি আস্তে আস্তে আমিষ ছেড়ে দিয়ে একদম নিরামিষেই চলে যাব। তো দেখা যাক কি করতে পারি। আমার আমার ইচ্ছের ওপর তো সব কিছু না, সবার উপরেই সমস্তটা ডিপেন্ড করছে, বিশেষ করে বাচ্চা কাচ্চা। আর কি বলো তো, ভাবে কি যদি এখনই আমিষটা বন্ধ করে দিই, ওদের তো প্রোটিনে ঘাটতি পড়ে যাবে, সেই ভেবেও এখনও বন্ধ করতে পারছি না। তো যাই হোক, কথা বলতে বলতে পনিরটা রান্না হয়ে গেছে, সাথে চাটনি করে নিয়েছিলাম, আর এদিকে পোলাওটা ভালো করে ভেজে বসিয়েও দিয়েছি। আর আমাদের বাড়িতে না, বিশেষ করে আমার হাজবেন্ড পোলাও খেতে ভীষণ পছন্দ করে, তাও আবার আমার হাতের। আর আমি না পোলাওটা বলতে পারো বেশ ভালোই বানাতে পারি, খুব সুন্দর ঝরঝরে হয়, আর দম পোলাও বানাই তো খুবই ভালো লাগে। আর ওই জন্য ওইদিকে পোলাও বানিয়ে নিচ্ছি, আর সাথে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর একটু পোলাও করেছি, তার সাথে বেগুনি করবো না, তাই এইদিকে বেগুনিগুলো ভেজে নিয়েছি। প্রথমেই বেগুনি দুটো ভেজে নিয়ে তোজোকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওরও খিদে পেয়ে গেছিলো, তাই ওকে ওইদিকে বেগুনি ভেজে খাবারটা দিয়ে এসেছি। আর এইদিকে কী কী রান্না করলাম তোমাদের তো শেয়ারই করেছি। এই দেখো, তোজোকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে বাকি বেগুনিগুলো ভেজে নেব, ততক্ষণ হাজব্যান্ডও চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।